আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। আশা করি আপনিও আমাকে শুনতে পাচ্ছেন। জি। আরশাদ ভাই, আপনি দীর্ঘদিনে আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, দেশে সাংবাদিকতা করেছেন, দেশের বাইরে সাংবাদিকতা করেছেন। এমন কি কোনো নিয়ম আছে নাকি যে সাংবাদিক কি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের কারণে তার মানে তার চাকরি চলে যাবে অথবা চাকরি থাকবে অথবা প্রমোশন হবে? এই প্রশ্নের কি কোনো ক্যাটাগরি আছে কিনা? একজন সাংবাদিক মানে আপনি দিয়েছেন, বুঝতে পারছেন আপনি কোন প্রসঙ্গে আমি কথাটা বলছি। কদিন আগে আমাদের একজন উপদেষ্টার প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা হয়তো একটু মানে অনেকের কাছে খারাপ ঠেকেছে। বলেছে এই সময়ে এই প্রশ্ন কেন, অথবা এই প্রশ্ন করার মাধ্যমে তারা কি ফ্যাসিবাদের প্রতি এক ধরনের আনুকূল্য প্রদর্শন করছে কিনা, এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে। এবং আমরা দেখলাম তড়িৎ গতিতে ওই তিনটা প্রতিষ্ঠানই তাদের উপরে এক ধরনের অ্যাকশন নিল, এবং সরকারি থেকে বলা হলো যে ওনারা নাকি কিছু বলেন নাই, ওরা নাকি ওই প্রতিষ্ঠানই নিয়েছে। এই যে কথাগুলো হলো, এতে তো সরকারের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষ হয়তো বলতে শুরু করেছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা রয়েছে। আসলে আপনার অভিজ্ঞতাটা কি বলে যে প্রশ্নের কি এখন কি তাহলে প্রশ্ন করার সময় আমাকে কেয়ারফুলি প্রশ্ন করতে হবে, যে প্রশ্ন করলে আমার চাকরি চলে যেতে পারে, এরকম হতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো সাংবাদিকের, আপনার জন্য, আমার জন্য। শুধু তাই না, এই সাংবাদিকতার বাইরে যারা আছেন, দেশের অন্য মানুষদের, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সাংবাদিকের কাজটা কি। আমি মনে করি সাংবাদিকের দুটো প্রধান কাজ। একটা হলো সাধারণ জনগণের, যাদের কোনো ক্ষমতা চিন্তার ক্ষমতা বান্ধে কাছে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই, বা তারা তাদের মনের কথা তাদের সামনে বলতে পারে, যেমন এদের এই সাধারণ মানুষের ভাবনা এবং তাদের ইন্টারেস্টকে, তাদের স্বার্থকে প্রমোট করে। এটা হলো সাংবাদিকের এক নম্বর। দুই নম্বর কাজ হলো ক্ষমতা বান্ধের জবাবদিহিতার আওতায়। এটা সারা পৃথিবীব্যাপী এটা চিহ্নিত। তার কারণ সাংবাদিকরা ছাড়া এই কাজটা তারা করতে পারেন, এবং যখন তারা জবাবদিহিতার বাইরে থাকে তখন তারা স্বৈরাচারী হয়ে যায়। এবং এই এই শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী অনেক উদাহরণ। সেই জন্য আমরা যারা সাংবাদিকরা আছি বা সাংবাদিকতা করি তারা সবসময় চেষ্টা করেছি, আমি আপনি, যে কিভাবে এই সাংবাদিকতার যে মূল, যে দুটো সে সাধারণ মানুষের কথা বলা যায়, ক্ষমতাবাদের জবাবদিহিতার আওতায়। এবং এ কারণেই দেখেন, আমরা, এটা আমি নিজের ভুক্তভোগী আছি, যে আগের তিনটা সরকারের কথা বলি, এবার শেখ মুজিবের সময় তো আর আমি সাংবাদিক ছিলাম না, তখন অনেক আগে, বাট এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তো আমরা দেখলাম কি তারা ওই জবাবদিহিতার অভাবে তারা দিন দিন স্বৈরাচারী হয়ে, এবং ওই সাংবাদিকদের মধ্যে একটা দল তৈরি হয় যারা এদেরকে পোষণ করে বা এদের কাছে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা, এতে তারা আরো বেকার হবে। এই জন্য কারো না কারো এই কাজটা করতে হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তো ইদানিং কালে মানে খুব মাত্র সপ্তাহখানেক আগে আমরা যে একটা ঘটনা দেখলাম, যে উপদেষ্টা মুস্তফা ফারুকীকে প্রশ্ন করার জন্য একজন উনি খুব বিরক্ত হয়ে গেছেন, এবং এটা নিয়ে অনেক কথা বলেন। তারপরে আমরা দেখলাম টিভির সংবাদ প্রচার বন্ধ হয়েছে এবং এটি বাংলার একজনের চাকরি দিল। স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে আমরা কি আবার সেই স্বৈর শাসনের মধ্যে ফিরে গেলাম? এখন সরকার থেকে বলছে যে আমরা এটা করি, খুব ভালো কথা, আপনারা করেন, কিন্তু টিভি কর্তৃপক্ষ বলছে যে আমরা, আমাদের উপরে হুমকি আসছিল যে এদেরকে যদি মানে সাহায্য না করা হয় তাহলে আমরা তোমাদের টিভি স্টেশন আমরা আক্রমণ করি। আমি যে লেখাটা লিখেছি গত 2 দিন আগে, সেখানে আমি একই কথা বলেছি, যে সরকারে যারা থাকবে তাদের তো প্রধান দায়িত্ব হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, তাদের উপর যেন কোনো অনৈতিক আক্রমণ না হয় সেটা প্রতিহত করা, তার ব্যবস্থা দেওয়া। তারপরে তার চেয়েও বড় কথা, যে সাংবাদিকরা কি প্রশ্ন করবে না করবে এটা তো উপদেষ্টা ঠিক করে দিবেন, কিন্তু পৃথিবীর কোথাও নাই। আপনার যদি তার মানে প্রশ্ন যদি আপনার অস্বস্তিকর মনে হয় বা খারাপ লাগে, বা মনে হয় যে না এটা লোডেড প্রশ্ন, তো আপনি সবসময় বলতে পারেন যে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটা তো আপনার প্রায় প্রেরোগেটিভ, তাই না? এই প্রশ্ন এখন আপনি সেটা না করে আপনি এদেরকে হুমকি ধমকি দিচ্ছেন। ফলে অনেকের কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার, এই হাসিনা আমলকে আবার ফিরে আসছে, মানে আবার এই সাংবাদিকদের ভয় দেখানো, ভয় দেখিয়ে মানে এই প্রধান উপদেষ্টার পক্ষে দেখানো বা তার পক্ষে প্রচার করা, এটা একটা ভয়াবহ কনসিকুয়েন্স হবে। এবং আমরা কিন্তু, আপনিও নিশ্চয়ই অনেকদিন থেকে সাংবাদিকতায় আছেন, আমিও আছি, 40 বছর থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি, যে যখনই তারা জবাবদিহিতা উঠতে উঠে যায় তখন তারা বের হবে। তো এখন আমি সেই জন্য লিখেছিলাম যে ডক্টর ইউনূস, আপনি অত্যন্ত ভালো মানুষ একজন, আপনার সারা বিশ্বব্যাপী নাম, আপনার খুব ভালো, আমরা খুবই গর্বিত আপনাকে। কিন্তু আপনি যখন একটা পাবলিক অফিস হোল্ড করেন, মানে আপনি যখন ক্ষমতায় আসেন, তখন তো আপনাকে জবাবদিহিতার আওতায় আমরা আনবো, এটি তো আমাদের কাজ। কেমন? এখন
আমি লিখলাম যে আপনি যে কতগুলো কাজ যে করেছেন, মানে 5-6টা কাজ, যেটা তার মানে আমি একটু, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস সাম্প্রতিক সময়ে এমন কিছু কাজ করেছেন যা দেখে আপনি আতঙ্ক অনুভব করছেন যে তার এই আচরণগুলো হয়তো গণতান্ত্রিক না, নিয়মতান্ত্রিক নয়, অথবা কিছুটা স্বৈরাচারী আচরণ? আপনি কি এরকম কথা বলছেন? সেই আচরণগুলি, কোন কাজগুলি দেখে আপনার মনে হলো? এই কথাটাই আমি লিখেছি আমার লম্বা পোস্টে দিল। আমি সেটা উদাহরণ দিয়েছি যে কি কি কাজ উনি করছেন। আগে আমরা দেখতাম কি স্বৈর শাসকরা কি করে, তাদের বিরুদ্ধে যখন বিরোধী দলের একটা মামলা হয়, সেই মামলাগুলো আমরা ক্ষমতায় আসার পরপরই মামলাগুলো এক্সিকিউটিভ অর্ডার সব পাঠান। কেমন, এটা আমরা দেখেছি। আচ্ছা, এটাতে কি হয়, বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থা থাকে সেই আস্থা থাকে। বিচার বিভাগকে আপনি মানে কাজ করতে দিচ্ছেন। আরেকটা যেটা আমরা সবসময় বলি, আইনের শাসন প্রতিষ্ঠা করবো, আইনের শাসন। তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠার বিপরীতে আপনি যদি আইনকে পদে পদে বাধাগ্রস্ত করেন, তো সেখানে তো স্বৈর শাসকের মানে স্বৈরাচারের উন্নত হবে, এটা তো আমরা দেখে আসছি। তো সেই জন্য আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস এই কথা আনবেন। কিন্তু কি দেখতে পেলাম, এক এক করে বলি আপনাকে। উনি প্রথমেই এসে তার বিরুদ্ধে একটা কর ফাঁকির মামলা ছিল 666 কোটি টাকা, সেটা উনি নির্বাহী আদেশে বাতিল করেন। 1 নম্বর। 2 নম্বর, ওটা কি নির্বাহী আদেশে বাতিল হয়েছে? হ্যাঁ, নির্বাহী আদেশে বাতিল হয়েছে। তার কারণ কোর্টের মাধ্যমে এটা হয়নি, নিষ্পত্তি হয়। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর যেটা করলেন আপনি, আপনার বিরুদ্ধে 1500 কোটি টাকা কর ফাঁকির মামলা হয়েছে, কেমন, সেই মামলা আপনি নির্বাহী আদেশে বাতিল করেন। এখন অনেকে বলছে যে তার বিরুদ্ধে তো শেখ হাসিনা প্রতিহিংসামূলক ভাবে এই করবে। হ্যাঁ, আমরা তো সবাই সেটা জানি, কিন্তু ইউনূস সাহেবের যে কাজটা করা উচিত ছিল, উনি বলতে পারতেন যে না, ঠিক আছে, মামলা যখন হয়েছে তখন আমি এটার উপরে কোনো হস্তক্ষেপ করবো না, আমার সরকার এটাতে কোনো হস্তক্ষেপ করবে না। এটা যেহেতু আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি, এই জন্য কোর্টের মাধ্যমে এটা ডিসাইড হবে যে আমি দোষী কি নেই। সেই সুযোগটা আপনি দিলেন না। আপনি শেখ হাসিনার মতো বা খালেদাদের মতো, এরশাদের মতো আপনি তাদের সমস্ত দুর্নীতির মামলা। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর, আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নির্বাহী আদেশের মধ্যে পারমিশন, এটা কেন প্রয়োজন ছিল? 4 নম্বর, আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স। তো এগুলো কি আপনার কাজ, এগুলো কি আপনার ম্যান্ডেটের মধ্যে ছিল আপনি যখন আসার আগে? তো এই আমরা কি চেয়েছিলাম যে আপনি একটা নির্দিষ্ট ভেরি স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে আসছিলেন যে আমরা দেশের যে দামপাল্টাল অবস্থা এটাকে ঠিক করবো, ফিনান্সিয়াল সেক্টরকে ঠিক করবো, এবং কোন রকম দুর্নীতি এবং অন্যায়কে আমরা আশ্রয় দিব। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এসে সেই কাজগুলো করছেন। এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আবার যে আলোচনা শুরু হয়েছে, এটা এইসব কারণে হচ্ছে। তখন মানুষ মনে করতেছে কি ব্যাপার, শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কেমন? আচ্ছা, আরো বলি এটা। আর এখন এই যে কাজগুলো, এখন আমি যখন এগুলো দিচ্ছি তখন অনেকে আমাকে আক্রমণ করছে যে আপনি তার বিরুদ্ধে লিখে। আমি তো বিরুদ্ধে লিখছি না, আমি বলছি যেটা ফ্যাক্ট, কেমন, আমি তো নিজে থেকে ম্যানুফ্যাকচার করিনি। আপনি তো এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে, আমাকে অনেকে প্রশ্নগুলো কিন্তু করেছে যে উনি কেন এমন করছেন। আবার যেমন ধরেন ওনার কিছু স্বজন প্রীতির কিছু ঘটনাও আছে, ওনার প্রতিষ্ঠানের প্রতি, ওনার আত্মীয় স্বজনের প্রতি। সেই কথাটা আমি আসতে যাচ্ছিলাম। তো উনি প্রথমে 8 তারিখের 8ই আগস্ট উনি মানে দায়িত্ব নিয়েছেন সরকার অন্তর্বর্তী সরকার। উনি 13 তারিখে, আর তারিখগুলো মনে নেই, 5 দিনের মাথায় উনি ওনার আপন ভাই তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানালেন। এবং সে কে আমরা কেউ তাকে চিনি না, ঠিক আছে। মানে এখন এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না?